আসসালামু আলাইকুম। আজকে মার্কেটে প্রায় 21.5 পয়েন্টের মতো মার্কেটের একটা পতন হয়েছে। পতন আহ, দেখে টোটাল মার্কেট দেখেই পতনটা বোঝা যায়নি। বরং আমরা যদি ব্যাংকের দিকে না তাকাতাম, যদি আমরা কোম্পানিগুলোর দিকে তাকাতাম, তাহলে পরে একটা অন্যরকম চিত্র আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর, তারপরে আপনার টেক্সটাইল সেক্টরে কিছু শেয়ার বেশ ভালো পজিশনে ছিল, এবং ওভারঅল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল এই দুইটা সেক্টরই আজকে পজিটিভ ছিল। আমরা এই সেক্টর দুটা দেখবো, তার আগে আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলি। ব্যাংক সেক্টরের ক্ষেত্রে ব্যাংক সেক্টর আরো একটু পড়া জায়গা আছে। 14.6 এরকম জায়গাতে ব্যাংক সেক্টর নেমে আসতে পারে। সেক্ষেত্রে হয়তো ইন্ডেক্সকেও আমরা হয়তো 5,200 এরকম জায়গাতে নেমে আসতে দেখতে পাবো। সেক্ষেত্রে ধরেন আরো 65 পয়েন্ট মার্কেট পড়ার একটা স্পেস আছে। সুতরাং আমরা এই পতনটাতে ঘাবড়াবো না যারা কোম্পানি নিয়ে ব্যবসা করি। ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টর অ্যাজ ইউজুয়াল 14.50, 14.60 এইটা আমার লেভেল, এখানে চলে আসার কথা। এটা আমার নিকটবর্তী জোন। 14 টাকা 60 পয়সা। আসলে ব্যাংক সেক্টরকে 14 টাকা 60 পয়সা দিয়ে বলাটা ঠিক সমান হয় না। সেক্টরই 14.60, এখন চলে 15.50, তার মানে 1.1 পয়েন্ট পড়ার জায়গা আছে সেক্টরের, ব্যাংক সেক্টরে। সেক্ষেত্রে ইন্ডেক্স আমি আগেই বলে আসছি এখানে যে 5200 লেভেলে ইন্ডেক্স নেমে আসার সম্ভাবনা আছে, এবং এটা ব্যাংক দিয়ে হওয়ার সম্ভাবনা। আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টরের দিকে তাকাই, ইন্স্যুরেন্স সেক্টর আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টরের দিকে তাকাই, যেমনটা দেখছিলাম আর কি, এরকম পরপর 4টা রেড ক্যান্ডেল ধারাবাহিকভাবে অনেক দিন হয়নি, প্রায় এপ্রিল মাসের পরে মোটামুটি টোটাল 1 মাস পরে এরকম ধারাবাহিকভাবে 2টা ক্যান্ডেল, তারপরেও আবার 2টা ক্যান্ডেল হয়েছে। আমার ধারণা সেক্টর হয়তো 41-এ এসে একটা আপসাইড মুভমেন্ট দিয়ে এখন পরবর্তীতে ডবল টপ করে না, এটা ব্রেক করে উপরের দিকে উঠে যায়। কিছু কিছু মানুষ আছে যারা নেগেটিভ কথা শুনতেই পারেন না, তাদেরকে সবসময় পজিটিভ কথা বলতে হবে। তো সবসময় পজিটিভ কথা বলা যায় না, এবং সবসময় পজিটিভ কথা শুনতেও হয় না। যে নেগেটিভ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ আপনি তো আপনার মতো পজিটিভই আছেন যে 45-এর পরে ইন্স্যুরেন্স সেক্টর যাবে 59, 59-এর পরে যাবে হচ্ছে 69। এটা তো আপনার হিসাবে আছে। কিন্তু কেউ যদি আপনাকে বলে যে সেক্টর 45 পার করতে পারবে না, তখন তার কথা শোনা উচিত। কেমন বেশ অনেকেই বিরক্ত হচ্ছেন যে আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কেন কথা বলছি, ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কেন, বা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি এই কারণেই যে ইন্স্যুরেন্স সেক্টর যদি সত্যিকার অর্থেই প্লে করে যায়, তাহলে পরে আমরা যারা ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করি না, তাদের জন্য ব্যবসা করাটা একটু কঠিন হয়ে যায়। টাকা তো ওই ঘুরে ফিরে 1,000 কোটি মার্কেটে, তাই না? যদি এখন এই টাকাগুলো ইন্স্যুরেন্স সেক্টরে প্রবেশ করে যায়, তাহলে পরে কোম্পানি বলেন বা অন্যান্য সেক্টর বলেন মার খেয়ে যাবে। সুতরাং আপনাদের আগ্রহ থাকুক বা না থাকুক, আমার স্পেশাল আগ্রহ আছে এই সেক্টরটা নিয়ে, কারণ এই সেক্টরটার মুভমেন্ট করার উপরেই নির্ভর করছে আমি কি ধরনের ব্যবসা করব বা আমি কি অবস্থানে যাব। সুতরাং আমি যখন একটু ক্রিটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করি সেক্টরটাকে, তখন আপনাদের উচিত সেটাকে অ্যাপ্রিসিয়েট করা। যদি আপনার পছন্দ না হয়, আপনি আপনার বিশ্লেষণে অটল থাকেন, আপনি আপনার মতন করে অ্যানালাইসিস করেন। তো এটা নিয়ে অরির হওয়ার বা এটা নিয়ে বিরূপ মন্তব্য করার কিচ্ছু আমি দেখি না। তো যাই হোক, সেক্টর আমার হিসাবে এখনো বলছি 45 পার করা টাফ হবে। কেমন খুব কষ্ট করে করে সেক্টর আগাচ্ছে উপরের দিকে। তারপরেও এর মধ্য দিয়ে কিছু কিছু শেয়ার বেশ ভালো করে গিয়েছে। যারা এটা ধরতে পেরেছেন, আশা করি ভালোই ব্যবসা করেছেন। আচ্ছা, আজকে আমি মোটামুটি 3টা শেয়ার নিয়ে আলোচনা করব, যে 3টা শেয়ার আমি ধারাবাহিকভাবে দিয়ে আসছি গত 15 দিন থেকে। এর পাশাপাশি আরো 2-1টা শেয়ার নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই বলেন যে শেয়ারগুলো তো বেড়ে গিয়েছে, যখনই আমি দিই তখন ওটা বাড়া থাকে না, তখন ওটা কমাই থাকে। বাড়ার পরে তখন আপনারা মন্তব্য করেন যে এটা তো বেড়ে গিয়েছে। আমি যখন সিনো বাংলা দিয়েছিলাম, ওপেন দেওয়া ছিল আমার ফেসবুক পেজে 52 টাকা লেভেলে, যে সিনো বাংলাতে এন্ট্রি নেন, এটা ঈদ গিফট আছে, আপনার তখন বলেছিলেন তো বেড়ে গিয়েছে। তারপরে ওপেন দেওয়া ছিল আমাদের এই ফেসবুক পেজে বলেন বা ইউটিউব ভিডিওতে বলেন যে মোজাফর হোসেন স্পিনিং মিল এই শেয়ারটা ভালো হতে যাচ্ছে, ওপেন দেওয়া ছিল। এসপিসিএল, তো এই শেয়ারগুলো ওপেন দেওয়া ছিল। তো আমরা একটু এই শেয়ারগুলো আলোচনা করবো এবং নতুন কয়েকটা শেয়ার নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো চলেন আমরা আগে প্রথমে দেখি মোজাফর হোসেন স্পিনিং মিল শেয়ারটা আজকে সার্কিট। এই শেয়ারটা আমি কবে বলেছিলাম বলেন, মনে আছে আপনাদের? আমি এই শেয়ারটা নিয়ে আপনাদেরকে এই ক্যান্ডেলে বলেছিলাম, সেদিকে কি বার ছিল? 28শে এপ্রিল।
28 এপ্রিলের ভিডিওটা ওপেন করেন, আমার স্টক ইনসাইটস ভিডিওতে পাবেন। এই ভিডিওতে এই শেয়ারটা নিয়ে এককভাবে বলা ছিল যে এই শেয়ারটা সামনে ভালো হতে যাচ্ছে। আপনারা কি কেউ মনোযোগ দিয়ে শুনেছিলেন এই শেয়ারটা কেন ভালো হতে যাচ্ছে? জাস্ট একটু খেয়াল করে দেখেন এই শেয়ারটা। এখানে আমার একটা চমৎকার অ্যাকুমুলেশন হয়েছে, অ্যাকুমুলেশন হওয়ার পরে আমাদের এখানে একটা মার্কআপ হয়েছে, শেয়ারটা কারেকশনে আসছে, কারেকশনে আসার পর চমৎকারভাবে এখানে আমাদের একটা রিঅ্যাকুমুলেশন হয়েছে এবং খুব সুন্দরভাবে এই জায়গাতে আমাদের শেয়ারটা সাপোর্ট পেয়েছে। যখন এটা ব্রেকআউট করেছে, আমি একদম, অনেকে বলেন আমি হাই প্রাইজে শেয়ার দিই না, যখনই মোজাফফর হোসেন স্পিনিং মিল 1850 পার করে গিয়েছে, তখন এটার আর লো এটা না, এটা লো এখন 1850 এর নিচে। যখনই মোজাফফর হোসেন স্পিনিং মিল 19 টাকা 80 পয়সা 20 টাকা লেভেল পার হয়ে গিয়েছে, তখন কি আমি এই মোজাফফর হোসেন স্পিনিং মিলের লো ধরবো এখানে? তাহলে কখনো কি এই শেয়ারটা কেনা যাবে? যখন মুজাফফর হোসেন স্পিনিং এমএইচ এটা পার করে গিয়েছে, 20 টাকা পার করে গিয়েছে, তখন আমি এখন এর বেস লাইন ধরবো হচ্ছে 20 টাকা। আমি এখন 20 টাকাকে, এই 20 টাকা লেভেলকে ক্যালকুলেশন করে আমি শেয়ার কিনবো। যদি আমার এখন স্টপ লস হয়, তাহলে আমার 20 টাকার নিচে স্টপ লস হবে। সিম্পল। কেমন? বরং এইখানে আমার প্রাইসটা হাই প্রাইস, এখানে আমার প্রাইসটা মেবি হাই প্রাইস হতে পারে, ব্রেকআউট করেছে দেখে নেমে গেলে পরে আমি চূড়াতে শেয়ার কেনা হবে, কিন্তু এইটা কখনোই হাই প্রাইস না 20 টাকা উঠে গেলে পরে। আশা করি বুঝতে পারছেন, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আরএসআই 70 উঠলে পরে এই শেয়ারটা আর ভালো না, এরকম একটা মাইন্ডসেট আছে, কিন্তু আরএসআই নিয়ে অদ্ভুত কাজ করা যায়। আরএসআইটা কি? একটা সার্টেন পিরিয়ড, 14 হোক 7 হোক, 14 হচ্ছে ডিফল্ট পিরিয়ড, এই 14 দিনে একটা শেয়ারের অ্যাভারেজ গেইন অ্যাভারেজ লসের থেকে যদি বেশি হয়, তাহলে পরে আরএসআই বেশি দেখাবে। আর এই 14 পিরিয়ডে যদি অ্যাভারেজ গেইন অ্যাভারেজ লসের থেকে যদি কম হয়, তাহলে পরে আরএসআই নিচের দিকে মাথা ঢুকাই দিবে, মাইনাস দেখাবে, তাই না? আমি একটু দেখাই আপনাদেরকে আরএসআই। আমার এখানে আরএসআই আছে, তাহলে পরে আমাকে আমার নতুন করে এখানে নিতে হবে। তাহলে পরে আরএসআই হচ্ছে অ্যাভারেজ গেইন ভার্সেস অ্যাভারেজ লসের একটা তুলনামূলক বিশ্লেষণ। পাশাপাশি আরএসআই আর একটা কাজ করে। কি কাজ করে বলেন? আরএসআই হচ্ছে আমাদেরকে একটা শেয়ারের বা একটা চার্টের প্রাইস কি গতিতে আগাচ্ছে সেটা দেখায়, সেটা ইন্ডিকেট করে। এটা অনেকটা স্পিডোমিটারের মতন কাজ করে। দেখেন এই জায়গাতে, আর দেখেন আরএসআই আমার 70-এর উপরে, তাই বলে কি আমি এখানে শেয়ার কিনবো না? ওকে, এখানে আরএসআই শার্প মুভ করেছে, কারণ আমাদের এখানে প্রাইস পরপর বেড়ে গিয়েছে। আমি আপনাদেরকে ভালো মতন দেখাই, ডিএসিএক্স সব মুছে দেব। ডিএসিএক্স আমি মুভিং অ্যাভারেজগুলোকে তুলে দিলাম। ডিএসিএক্স এই জায়গাতে আমাদের ডিএসিএক্স আমরা যদি দেখতে পাই, তাহলে শার্প একটা মুভ হয়েছে, আমাদের এখানেও আরএসআই শার্প মুভ করেছে। কেমন? আবার দেখেন এই জায়গাতে আমাদের প্রাইস সাইডওয়েজ আছে, আরএসআই কি করছে? আরএসআই এই জায়গাতে একদম শুয়ে শুয়ে আগাচ্ছে 50 লেভেলটাকে ধরে 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 ধরে, তাই না? তো আরএসআইটা দিয়ে বহুবিধ কাজ করে। এটা হচ্ছে স্পিডোমিটার, আমার শেয়ারের প্রাইস কত স্পিড উপরের দিকে উঠছে বা কত স্পিডে নিচের দিকে নামছে, বা শেয়ারটা এখন সাইডওয়েজ আছে কিনা, সেটা আমরা আরএসআই দিয়ে নির্ধারণ করতে পারি। আরএসআই 70-এর উপরে উঠলে পারেই প্রাইস হাই, এই মাইন্ডসেট ওভারবট সিচুয়েশনে চলে আসছে। এই মাইন্ডসেট আমাদেরকে দূর করতে হবে, কেননা যখনই আরএসআই 70-এর উপরে উঠে, তখনই শেয়ারটা হাইওয়েতে উঠে যায়। হ্যাঁ, স্পিড ব্রেকারগুলো কখনো হাইওয়েতে থাকে না, সুপার হাইওয়েতে থাকে না, স্পিড ব্রেকারগুলো থাকে লোকাল রাস্তাতে, সাইড লেনে। তো আমাদের এই মাইন্ডসেটগুলো যদি চেঞ্জ না করতে পারি, তাহলে পরে আমাদের এইখানে দেখেন আরএসআই, জাস্ট এই ডিএসিএক্স দিয়ে আপনাদের দেখায়, আমাদের এখানে আরএসআই ক্রস করেছে 70-এর এই জায়গাতে, আর টোটাল প্রাইস এখান থেকে এখানে উঠেছে আরএসআই 70-এর উপরে ওভারবট সিচুয়েশনে। তো যাক, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এবং অনেস্টলি বলি, অনেক বড় বড় যে শেয়ারগুলো, ডোমিনেজের মতো, তারপরে ফাইন ফুডের মতো, এই শেয়ারগুলো আরএসআই দিয়ে চমৎকারভাবে ধরা যায়। কেমন? এটা খুব অদ্ভুত কিছু টেকনিক আছে আরএসআইটাকে ইউজ করে, কিভাবে আপনি একটা শেয়ারকে ধরে তাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই এটা নিয়ে কথা। আনোয়ার গ্যালভানাইজিং এর ক্ষেত্রে চলেন আমরা দেখি। আনোয়ার গ্যালভানাইজিং এ এই জায়গাতে আমাদের আরএসআই দীর্ঘ সময় 70-এর উপরে ছিল। সেটা কোথায় উঠেছিল? আরএসআই 70-এর উপরে উঠেছিল 128 টাকা লেভেলে, আর 70-এর নিচে নামে এসে 430 টাকা লেভেলে। আমার এখানে সুপার হাইওয়েতে উঠে গিয়েছে আমার প্রাইস।
সুতরাং আমি যদি পজিশন ট্রেডিং করতে চাই, আমি যদি একটা শেয়ার দীর্ঘমেয়াদী ধরতে চাই, তাহলে আমি এরকম শেয়ার ধরার চেষ্টা করব। এই শেয়ারগুলো ধরার টেকনিক আছে আরএসআই দিয়ে। আমরা কি সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করি? আরএসআই নিয়ে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জাস্ট আমার ফেসবুক পেজে যাবেন। আমি যখন সিনো বাংলা শেয়ারটা হ্যাঁ, সিনো বাংলা শেয়ারটা যখন আমি অ্যাডভাইস করছিলাম, তখন একজন মন্তব্য করছিলেন যে এটা তো আরএসআই বেড়ে গিয়েছে, এটা তো আরএসআই এখন 70, কিন্তু সে সিনো বাংলা আজকে দেখেন 10% বেড়ে গিয়েছে বলার জায়গা থেকে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা সেভাবে ব্যবসা পরিচালনা করব। তো নেক্সট শেয়ারের কথা যাই আমরা। আমাদের মুজাফর হোসেনের বলেছিল হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলা, সিনো বাংলা শেয়ারটা চমৎকার। আমাদের এখানকার ট্রায়াঙ্গেল ব্রেকআউট, আমি জাস্ট এই শেয়ারটাতে আমার কল ছিল, এখনো ফেসবুক পেজে আছে। এই শেয়ারটাতে আমার কল ছিল 23শে এপ্রিল। শেয়ারটা বেড়ে গিয়েছে, রিটেস্টে আসছে, বাই দেন। কেন বাই দিবেন না এই জায়গাতে? ওকে, বাই দেননি, আজকে বাই দেওয়া যেত শেয়ারটা। আজকে সুন্দর ভলিউম হয়েছে এই শেয়ারটাতে। এই শেয়ারটার গন্তব্য অনেকখানি উপরে নিয়ে যাওয়া যায়। আপনি এখন স্টপ লস সেট করে দিতে, আমার স্টপ লস এখন আমি এখানে সেট করব 50 টাকার নিচে, অনেক দূর উপরে যাওয়া যায় শেয়ারটা টেনে নিয়ে গিয়ে। কেমন? আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোথায় শেয়ার কিনছি, কোন একটা শেয়ার কি মুভমেন্ট করছে। এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা চমৎকারভাবে শেয়ার কিনতে পারবো। তারপরে চলে এসপিসিএল। এসপিসিএল শেয়ারটা সুন্দর, আমাদের একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে। সব শেয়ারই তো আর প্রতিদিনই সার্কিট দিবে না। আশা করি এই শেয়ারটাও সামনে একটা ভালো মুভের অপেক্ষায় আছে। ওকে, আজকে আমরা নতুন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। চলে, অনেকগুলো শেয়ার বেছে রাখছি, তার মধ্যে কয়েকটা শেয়ার নিয়ে কথা বলাই যায়। কেমন? এডিএন টেলিকম। এডিএন টেলিকম শেয়ারটা আমরা দেখবো আগামী দিনকে। আমরা এখন এটাকে খেয়াল রাখবো। একটা শেয়ার কেনার আগে তাকে ফলো করতে হয়, তাকে চেস করতে হয়, তাকে কি বলে, স্টক করতে হয়, পার্সু করতে হয়, পিছু ধাওয়া করতে হয় একটা শেয়ারকে। যখন আমরা কিনবো, আমরা দেখতে পাচ্ছি যে এডিএন টেলিকম কিছুটা ভালো ভলিউম নিয়ে একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া পার করার চেষ্টা করছে। এই যখন আমাদের এই এরিয়াটা পার করবে, 61 টাকা 62 টাকা লেভেল যখন এডিএন টেলিকম পার করার চেষ্টা করবে, কেমন ভলিউম হচ্ছে, শেয়ারটার স্পেস কেমন, এই বিষয়গুলো আমরা বিবেচনা করে শেয়ারটাতে এন্ট্রি দিব কিনা আমরা বিবেচনা করে দেখবো। তখন কেমন, আমরা এটাকে যখন সে ব্রেকআউট করতে যাবে এই লেভেলটাকে, তখন এইখানে ভলিউমটা কেমন পাচ্ছে, এই বিষয়গুলো আমরা মিলানোর পরে এই জায়গাতে এন্ট্রি দিব কি দিব না, এটা কালকে মার্কেট আওয়ারে ক্যালকুলেশন করে আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। তারপরে চলেন কপারটেক শেয়ারটা আমরা এন্ট্রি নিয়েছিলাম এবং আমরা কিছু শেয়ার সেল করে দিয়েছিলাম। কিছু শেয়ার হাতে থাকে আমাদের, সম্পূর্ণ শেয়ার আমরা কখনোই সেল করি না। তো এই শেয়ারটা দেখেন চমৎকার মুভমেন্ট দিয়েছে, ব্যাপক ভলিউম। এই শেয়ারটা যদি আমি সাপ্তাহিক চার্টে দেখতে যাই, তাহলে পরে এই শেয়ারটা ইনসাইড বার ব্রেকআউট করেছে। আমাদের এইখানে একটা হালকা রেজিস্ট্যান্স আছে। আশা করি এই শেয়ারটা অনেকে বিক্রি করতে চাচ্ছিলেন আজকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে। আমি 27 টাকা লেভেল রিজনেবল একটা জায়গা হিসাবে চিহ্নিত, এটা পার করতে পারলে কপারটা কিন্তু অনেক উপরের দিকে চলে যাবে। ওকে, তারপরে তারপরে আমাদের নেক্সট শেয়ার গোল্ডেন সানের একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে আমাদের এইখানে 13 টাকা 30 পয়সা। সে নাম ছিল 13 টাকা 90 পয়সা। এটুকু 60 পয়সা আমরা যদি হিসাবের মধ্যে না ধরি, তাহলে এটা একটা সুন্দর বাউন্স এরিয়া। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইপিএস তেমন কোনো প্রভাব ফেলেনি প্রাইজের ক্ষেত্রে। যে শেয়ারগুলোর ইপিএস খারাপ আসছে সেগুলোই বরং তুলনামূলকভাবে ভালো মুভমেন্ট করছে, যেগুলোর ভালো ইপিএস আসছে তার থেকে। সিভিও, এসপিসিএল, তারপরে কে অ্যান্ড কিউ, এ ধরনের শেয়ারগুলো, বা হালামুলে আপনার এশিয়াটিক ল্যাব, এই শেয়ারগুলো ইপিএস খুব আরও হয়তো আসছে, আমার ঠিক খেয়াল না। এই শেয়ারগুলো ইপিএস খুব ভালো আসছে, শেয়ারগুলো মুভমেন্ট দেয়নি, বরং ফার কেমিক্যাল, তারপরে গোল্ডেন সানের ইপিএস খারাপ আসছে, এই শেয়ারগুলোর মুভমেন্ট করছে। মুন্নু ফেব্রিক্স, মুন্নু সিরামিক্স, এই শেয়ারগুলো পড়ে যাওয়ার কথা ছিল, না করে সে উপরের দিকে মুভমেন্ট করছে। তার মানে কি? তার মানে হচ্ছে মার্কেটে যদি কোনো একটা শেয়ার সাপোর্ট পেয়ে যায় কোনো একটা জায়গাতে, সেই সাপোর্ট আর ভাঙছে না। এটা একটা ভালো দিক, এটা একটা পজিটিভ সাইন মার্কেটের ক্ষেত্রে। তো গোল্ডেন সানের ক্ষেত্রেও আমাদের সেই একই সিনারিও। গোল্ডেন সানে আমরা একদম শুরু থেকেই শেয়ারটাতে ছিলাম, মোটামুটিভাবে 11 টাকা 60 পয়সা 13 টাকা এরকম লেভেলে শেয়ারটা কেনা হয়ে গিয়েছিল এবং আমরা একদম টপ লেভেলে শেয়ারটা সেল করি। এই শেয়ারটা
আবার মুভমেন্ট করার স্পেস তৈরি করছে এবং আমাদের কাছে শেয়ারটা আছে, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার কাছেও কিছু শেয়ার আছে এই গোল্ডেন সানের। আশা করছি এই শেয়ারটা বেশ ভালো। আচ্ছা, তো সরি, তো গোল্ডেন সান একটা সম্ভাবনাময় শেয়ার, আমরা দেখব এই শেয়ারটা কি করে এই জায়গাতে। আমাদের এখানে একটা দুইটা ক্যান্ডেল মিলে একটা ডার্ক ক্লাউড কভারের মতো ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছিল, আমাদের এখান থেকে নেমে এটা আমাদের নেক লাইন। আমরা অ্যাটলিস্ট 15 টাকা 30 পয়সা এই লেভেলটা যদি পার করতে পারে গোল্ডেন সান, তাহলে গোল্ডেন সান খুব দ্রুত উপরের দিকে যাবে এবং শেয়ারটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার। আশা করছি এই শেয়ারটার সামনে ভালো করার যথেষ্ট সুযোগ আছে। ইফাত অটো, এটাও একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার। ফাইন, চমৎকার। এই শেয়ারটা গত মাসের 20 কি 21 তারিখের দিকে আমার ওয়াচ লিস্টে ছিল এই শেয়ারটা। ওখান থেকে 1 2 3 4 5 আমার এক গ্রুপ মেম্বার বলছিলেন, ভাই আমার কাছে তো এই শেয়ারটা খুবই নেগেটিভ ছিল, এই শেয়ারটা তো পড়ে যাওয়ার কথা। আমি একটা খুব শক্ত সাপোর্ট এরিয়া ছিল এই শেয়ারটা, যেটা বলছিলাম আর কি, যে কোনো একটা শেয়ার কোনো জায়গাতে সাপোর্ট পেলে পারে সেই সাপোর্টটা আর ভাঙছে না, এটা একটা ভালো দিক। তার মানে মার্কেট সাপোর্টটাকে রেসপেক্ট করছে। সাপোর্ট ভেঙে চলে যায় নিচের দিকে, যখন মার্কেটও নিচের দিকে নামা শুরু করে, খুব দ্রুত খুব খারাপভাবে বাজেভাবে যখন মার্কেট নিচের দিকে নামা শুরু করে, তখন এই সমস্ত সাপোর্টগুলো কিচ্ছু মানে না মার্কেট। তো যখন ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো তার সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াগুলো রেসপেক্ট করছে, তার মানে ইন্ডেক্স ভালো, সামনে ভালো হওয়ার স্কোপ আছে। ইন্ডেক্স নিয়ে আমরা ঘাবড়াবো না যে খুব বাজেভাবে আমাদেরকে মার্কেট বেকায়দায় ফেলে দিবে, এরকম হওয়ার সম্ভাবনা নাই। আশা করি ইনশাআল্লাহ মার্কেট, আশা করছি ভালোই হবে ওভারঅল, আল্লাহ মালুম। সুতরাং ইফাত অটো এই শেয়ারটার দিকেও আমরা খেয়াল রাখবো। এই শেয়ারটাতে কিন্তু এন্ট্রি দেওয়ার পজিশনের মতন জায়গা আছে। আমি আপনাদের সামনে কিছু ভালো শেয়ার উপস্থাপন করছি, কোনটা কিনবেন বা আদৌ কিনবেন কিনা সেই হিসাব আপনি করবেন। যে এইচ হসপিটাল, জেএমআই হসপিটাল, এই শেয়ারটা দেখেন খারাপ ইপিএস দিয়ে ধূপ করে শেয়ারটা পড়ে গিয়েছিল, আজকে ভালো ভলিউম নিয়ে কাম ব্যাক করেছে। আমাদের এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেছে ভালো ভলিউম নিয়ে। এখন এখন আমরা কি করব? আমরা এখন কি এন্ট্রি দিব না আমরা ভয় পাবো, সেটা আপনার ব্যাপার। আপনি এন্ট্রি দিবেন কি দিবেন না, কোথায় এন্ট্রি দিবেন, আপনার স্টপ লস কোথায় হবে, কতগুলো শেয়ার কিনবেন, এটা ওভারঅল আপনার ট্রেড প্ল্যানের অংশ। আশা করি এই প্ল্যানগুলো আপনারা ফলো করবেন এবং এই প্ল্যানগুলো কঠিনভাবে মেনে চলবেন। তাহলে আমি অনেকগুলো শেয়ার নিয়ে আপনার সাথে কথা বললাম, পুরাতন 3টা শেয়ার ছিল, নতুন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করলাম, এডিএন টেলিকম, তারপরে কপারটেক, গোল্ডেন সান, ইফাত অটো, জেএমআই হসপিটাল। এই শেয়ারগুলোর সামনে ভালো করার সুযোগ আছে। যদিও আমি সকালে শেয়ার বাছি, সারাদিনের জন্য কোন কোন শেয়ার ভালো হবে সেটা আমি সকালে বাছাই করি। তো হয়তো বাছাই করলে পরে আরও কিছু ভালো শেয়ার আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনাদেরকে একটা তথ্য দিই, আগামী 15 তারিখ থেকে আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হবে। আপনারা যারা কোর্সটা করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা ওখানে দেখব যে একটা শেয়ার আমরা কোথায় কিনছি, কেন কিনছি, কোথায় কিনবো, কিভাবে কিনবো, কোন জায়গাটা পার হলে পরে আমাদেরকে শেয়ার কিনতে হবে, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে টোটাল কোর্সে শিখি। এর পাশাপাশি ডোমিনেইজ, তারপরে ফাইন ফুডের মতন শেয়ারগুলো কিভাবে আমরা ধরতে পারি। দেখেন, আমরা যদি একটা পড়তে থাকা শেয়ারে পজিশন নিই, যে আমরা যদি পজিশন ট্রেডও করতে চাই, যে আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবো, 1 বছর মেয়াদী বিনিয়োগ করবো, এরকম যদি মানসিকতা নিয়েও যদি আমরা ট্রেড করতে যাই, তাহলে পরেও আমরা কোন শেয়ারগুলোকে বাছাই করব? ব্যাট বিসি, রেকেট বেনকিজার, তারপরে লিন্ডা বিডির মতন শেয়ারগুলো যেগুলো ক্রমাগত পড়ে যাচ্ছে। আপনি আজকে কিনলেন 1 বছর আগে 500 টাকা দিয়ে, সেই শেয়ার 1 বছর পরে 200 টাকা, এটা কি পজিশন ট্রেডিং? বরং যে শেয়ারগুলো সামনে আগাচ্ছে সেগুলোতে পজিশন নিলে পরে একটা ভালো প্রফিট পাওয়ার, একটা ভালো বিনিময় পাওয়ার সুযোগ থাকে। ডোমিনেইস, তারপরে এশিয়াটিক ল্যাব, তারপরে ফাইন ফুড, এরকম শেয়ার প্রতিটা বছর 2-3টা করে থাকে। আমরা যদি 2022 সালের দিকে তাকাই, ওরিয়ন ইনফিউশন ছিল, মনেও থাকে না সব শেয়ারগুলোর নাম। তারপরে আনোয়ার গ্যালভানাইজিংয়ের মতন শেয়ারগুলো কোনো একটা বছরে 4 গুণ 5 গুণ হয়ে যায়। তো এই শেয়ারগুলো প্রতিটা বছরেই থাকে। আমরা যদি এই শেয়ারগুলোকে ধরতে পারি, এই বছরেও কিন্তু কয়েকটা শেয়ার রেডি হচ্ছে, আপনারা কি খেয়াল করেছেন? আমি আপনাদেরকে সেক্টরটার নামও বলে দিই, ইঞ্জিনিয়ারিং সেক্টরে 2-3টা শেয়ার রেডি হচ্ছে একটা লম্বা রেসের জন্য, যেখানে প্রায় শেয়ারের প্রাইস অনেক দূর উপরে ওঠার, ডোমিনেজের মতো উপরে ওঠার ফর্মুলা তৈরি করছে সে। আমরা কি এগুলো ধরতে পারছি? যদি আমরা ধরতে পারি তাহলে ওই শেয়ারগুলোতে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করা যায়।
8 মাস 9 মাস, এই শেয়ারগুলো কিন্তু 8 মাস 9 মাস 1 বছরের মধ্যে আমাদেরকে সুন্দর ফল দেয়। আমরা এশিয়াটিক ল্যাব 63 টাকা করে কিনে 110 টাকা করে বিক্রি করেছি, 100 টাকা করে বিক্রি করেছি খুব অল্প সময়ের মধ্যে, 4-5 মাসের মধ্যে। তো এই শেয়ারগুলো ধরার টেকনিক আছে, এই শেয়ারগুলো ধরার কৌশল আছে, এই কৌশলগুলো আমরা দেখবো এই টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিসে। তো যারা করতে চান এই টেকনিক্যাল অ্যানালাইসিস, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা যোগাযোগ করতে চান বা যুক্ত হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে শেয়ার নিয়ে ডিসকাস করি, কোথায় কোন শেয়ার কেনা যায়, কোথায় স্টপ লস, এগুলো নিয়ে আমরা কথা বলি। আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই, 019219311995। লেখাটা খুব খারাপ হয়ে গেল, বুঝতে পারছেন কিনা? 019219311995। ওকে, ফাইন। তো আজকের মতো এ পর্যন্ত। আগামীকালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হচ্ছি। আসসালামু আলাইকুম।